जी हाँ, मैं अभी भी ज़िंदा हूँ। 20% लगभग मेरे शरीर का चला गया है। फैट्स के बाद मसल्स गए हैं और দেশের ভবিষ্যৎ যেখানে তরুণ প্রজন্মের হাতে, সেখানে সেই তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কি এখন প্রশ্ন উঠছে? একটি গণতান্ত্রিক দেশে প্রতিবাদের ভাষা কি কেবল রাজপথে আটকে থাকে, নাকি তা প্রশাসনের অন্দরমহলেও উদ্বেগ বাড়িয়ে দেয়? আর যখন সেই প্রতিবাদের মুখ হয়ে ওঠেন সোনম ওয়াংচুকের মতো একজন বিশিষ্ট সমাজকর্মী তথা বিজ্ঞানী, তখন সেই আন্দোলনের গতি প্রকৃতি ঠিক কোন দিকে মোড় নেয়? 20 দিনের টানা অনশন, ক্রমশ ভেঙে পড়া স্বাস্থ্য, আর তার মধ্যে হঠাৎ করে পুলিশের বিশাল বাহিনীর উপস্থিতি, সব মিলিয়ে রাজধানী দিল্লির যন্তর মন্ত্রের ছবিটা ঠিক কতটা বদলে গেল? বিরোধী দল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সমর্থনযুক্ত এই আন্দোলন কি থমকে গেল, নাকি এটি এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র? গত 20 দিন ধরে যে জায়গাটা দেশের হাজার হাজার ছাত্রছাত্রী, অভিভাবক এবং তরুণ প্রজন্মের কাছে একটা ভরসা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, সকাল থেকেই সেখানে এক অভূতপূর্ব ছবি ধরা পড়ে। খবর আসে যে ভোর থেকেই যন্তর মন্তর চত্বরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু কেন এই হঠাৎ করে পুলিশি তৎপরতা? গত 20 দিন ধরে টানা অনশনে বসে থাকা সোনম ওয়াংচুককে পুলিশি ঘেরাটোপে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং সেখানে উপস্থিত অগণিত মানুষের চোখের সামনেই পুলিশ তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। সেখানে উপস্থিত জনতা, যারা দূর দূরান্ত থেকে সোনম ওয়াংচুককে সমর্থন জানাতে এসেছিলেন, তাদের মধ্যে এক চূড়ান্ত বিশৃঙ্খলা এবং হাতাহাতির পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়। পুলিশের এই পদক্ষেপে যন্তর মন্তর চত্বরে এক চাঞ্চল্যকর এবং থমথমে পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, ঠিক কি এমন পরিস্থিতি হলো যার জন্য প্রশাসনকে এত বড় পদক্ষেপ নিতে হলো? দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই পুরো পদক্ষেপটি নেওয়া হয়েছে মূলত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং মাননীয় হাইকোর্টের একটি বিশেষ নির্দেশের ভিত্তিতে। গত 20 দিনের অনশনে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছিল। চিকিৎসকরা বারবার সতর্ক করেছিলেন যে তার ওজন অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, রক্তচাপ ক্রমাগত ওঠানামা করছে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে হ্রাস পাচ্ছে। এমত অবস্থায় তার জীবনের ঝুঁকি এড়াতে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে বাধ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু এখানেই উঠে আসছে এক বড় প্রশ্ন। অনেকে প্রশ্ন তুলছেন, যদি 17 জুলাই এই নির্দেশিকা জারি হয়ে থাকে, তবে কেন 17 তারিখ সন্ধ্যা পর্যন্ত তা জনসমক্ষে আনা হয়নি? তবে একটি কল্যাণময়ী রাষ্ট্র হিসেবে নাগরিকদের জীবনের সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের একটি অন্যতম প্রধান কর্তব্য বলে মনে করছেন অনেকেই। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে একজন বর্ষীয়ান সমাজকর্মীর জীবন রক্ষা করার জন্য প্রশাসনের এই তৎপরতাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। প্রশাসন কোনোভাবেই চায়নি যে অনশনরত অবস্থায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটুক, যা দেশের আইন শৃঙ্খলার জন্য একটা বড় কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে সোনম ওয়াংচুক একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, টানা 20 দিনের অনশনে তার শরীরের প্রায় 20% ওজন কমে গেছে এবং দীর্ঘদিন খাবার না পায় পেশিও দুর্বল হয়ে পড়েছে। তবে শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে তিনি এখনো আন্দোলন থেকে এক চুলও সরে আসেনি বলে দাবি করেন। দেশ জুড়ে বিশেষ করে ছাত্র যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, এই আন্দোলন কোনো একক পরীক্ষা বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি, স্বচ্ছতা এবং কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সুরক্ষার দাবিতেই এই লড়াই। একই সঙ্গে তিনি সরকারের সমালোচনা করে বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যদি সরকারের কাছে জবাবদিহি যাওয়া যায়, তাহলে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন সেই একই জবাবদিহি থাকবে না? তার আরও দাবি, নিট বিতর্কের পর একাধিক ছাত্রের আত্মহত্যার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। তাই শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সোনম ওয়াংচুকের এই দীর্ঘ অনশনের পিছনে কারণগুলো বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে এবং গত কয়েক মাসের ঘটনা প্রবাহের দিকে নজর দিতে হবে। তার প্রধান দাবি ছিল দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা এবং নিটের মতো অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে অনিয়মের অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্ত। একই সাথে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও অনেক ছিলেন। দেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রী যারা রাত দিন এক করে ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে এই পরীক্ষায় প্রস্তুতি নেয়, তাদের সেই স্বপ্নের সাথে যাতে কোনো আপোষ না হয়, সেটাই ছিল এই আন্দোলনের মূল বার্তা। গত 12 মে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশ জুড়ে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং সেই তদন্তে মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শুধু নিট পরীক্ষায় নয়, সিবিএসই দ্বাদশ শ্রেণীর অনস্ক্রিন মার্কিং সিস্টেম ত্রুটি, সিইউইটি এবং এসএসসি জিডি পরীক্ষায় নানা গাফিলতির অভিযোগ, সব মিলিয়ে ছাত্র সমাজের মধ্যে এক গভীর ক্ষোভে সোচ্চার হয়েছিল। এমনকি আইআইটির রুকির মতো সুনামধন্য প্রতিষ্ঠানের জেইই অ্যাডভান্সের তথ্য ফাঁসের মতো গুরুতর অভিযোগও সামনে আসে, যদিও পরে কর্তৃপক্ষ সেই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। তবে এই গোটা ঘটনা প্রবাহে কেন্দ্রীয় সরকার বা প্রশাসনের ভূমিকাও একপেশেভাবে মূল্যায়ন করা ঠিক হবে না। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে শিক্ষা ব্যবস্থায় এত বড় একটা ধাক্কা আসার পর সরকার
সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই অন্ধকারে তলিয়ে না যায় তার জন্য প্রশাসন পুনরায় নিট পরীক্ষার আয়োজন করে এবং তার ফলাফলও প্রকাশ করে। সিবিআই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দোষীদের প্রতিনিয়ত আদালতের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। একটি বিশাল গণতান্ত্রিক দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা কোনো সহজ কাজ নয়। সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি বা যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সরকার সেই ত্রুটিগুলিকে ঢেকে না রেখে অত্যন্ত স্বচ্ছতার সাথে তা সমাধানের উদ্যোগ নিয়েছে। সিবিএসই বোর্ডের তরফে ছাত্রদের জন্য পুনরায় খাতা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবি উঠছে সেই বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তারা বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে ছাত্রদের স্বার্থ সুরক্ষিত রাখাই সরকারের প্রধান লক্ষ্য। অন্যদিকে তেমনই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য রূপরেখা তৈরি করেছে বলে জানা যাচ্ছে। তবে এই আন্দোলন কেবল কয়েকজন ছাত্র বা একজন সমাজকর্মীর নয়। যখন সিবিএসই বোর্ডের নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম চালু হয় তখন অনেক ছাত্রছাত্রীর রেজাল্টে বিভ্রাট দেখা দেয়। সার্ভার ডাউন, টেকনিক্যাল গ্লিচ অথবা সিস্টেম হ্যাক হয়ে যাওয়ার মতো খবরগুলো যখন প্রতিদিন সংবাদ মাধ্যমের শিরোনামে আসতে থাকে তখন সাধারণ মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের রাতের ঘুম হয়ে যায়। 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের প্রশ্ন যখন একটিমাত্র পরীক্ষার উপর নির্ভর করে তখন সেই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখাটা যে কোনো প্রশাসনের জন্য এক বড় পরীক্ষা। সোনম ওয়াংচুক ঠিক এই জায়গাটিতেই আঘাত করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন এক সিস্টেম তৈরি হোক যেখানে কোনো মেধার অপচয় হবে না। তার এই আন্দোলনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এমনকি বলিউড থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং প্রবাসী ভারতীয়রাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন। কতিপয় রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠন এই আন্দোলনকে রাজপথে নামিয়ে এনেছিল। কিন্তু প্রশ্ন হলো যন্ত্রমন্ত্রের এই জমাত ভেঙে দেওয়া বা সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরিত করার মধ্য দিয়ে কি এই ক্ষোভের আগুন নিভে যাবে? আগামী 20 জুলাই সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল সিজেপির তরফে। তার ঠিক দুদিন আগে প্রশাসনের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি বড় কৌশলগত চাল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে সোনম ওয়াংচুককে সরিয়ে নেওয়ার ফলে এই আন্দোলন হয়তো তার মূল চালিকা শক্তি হারিয়ে ফেলবে এবং ধীরে ধীরে স্তীমিত হয়ে পড়বে। কিন্তু অন্য একটি মহলের মতে এই পদক্ষেপ উল্টে আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ছাত্র সংগঠনগুলো হয়তো এটিকে প্রশাসনের দমনপর নীতি হিসেবে দেখবে এবং আরও বড় আকারে সংগঠিত হওয়ার চেষ্টা করবে। তাদের মতে ছাত্র আন্দোলন বা যুব সমাজের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে কখনো দীর্ঘ সময়ের জন্য দমিয়ে রাখা যায় না। সরকারও এই বিষয়টি খুব ভালোভাবে জানে, তাই প্রশাসন এখন অত্যন্ত সাবধানে পা ফেলছে। তারা একদিকে যেমন সোনম ওয়াংচুকের সুচিকিৎসা নিশ্চিত করে এটিকে মানবিক করে তোলার চেষ্টা করছে, অন্যদিকে তেমনি যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে গোটা রাজধানী এলাকাকে। বর্তমান যুগে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সোনম ওয়াংচুকের এই আন্দোলনও তার ব্যতিক্রম নয়। সামাজিক মাধ্যমের দৌলতেই তার আন্দোলনের খবর দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে এবং প্রচুর মানুষ তাকে সমর্থন জানিয়েছে। হ্যাশট্যাগ ট্রেন্ডিং, অনলাইন পিটিশন এবং লাইভ ভিডিওর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ক্ষোভ এবং দাবিগুলোকে দেশবাসীর সামনে তুলে ধরেছে। এর ফলে জনমতের একটা বড় অংশ এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে, যা সরকারের উপর পরোক্ষভাবে একটি চাপ সৃষ্টি করেছে। যে কোনো বড় আন্দোলনের সাথে রাজনীতি জড়িয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। সোনম ওয়াংচুকের এই আন্দোলনকেও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। বিরোধী দলগুলো এই সুযোগে সরকারকে আক্রমণ সাহায্যে এবং শিক্ষা ব্যবস্থা ব্যর্থতার অভিযোগ করেছে। অন্যদিকে শাসক দলও তাদের গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরে পরিস্থিতি সমাধান দেওয়ার চেষ্টা করছে। এই রাজনৈতিক চাপানোতরের মাঝে আসল ইস্যুটা যেন হারিয়ে না যায় সেদিকে নজর রাখা কিন্তু জরুরি। শিক্ষা কোনো রাজনৈতিক হাতিয়ার হতে পারে না, এটি দেশের ভবিষ্যতের প্রশ্ন। তাই বিরোধী দলগুলির উচিত এ বিষয়ে একজোট হওয়া। আগামী দিনে এই আন্দোলন কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে সরকার এবং বিরোধী দলগুলোর ভূমিকার উপর। এখন প্রশ্ন হচ্ছে সিস্টেমের আক্রমণ দিয়ে যে গলদগুলো বেরিয়ে এসেছে সেগুলোকে চিরতরে বন্ধ করার জন্য কি সত্যিই কোনো দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হবে? সরকার তাদের তরফ থেকে যথেষ্ট সদিচ্ছা দেখালেও সেই সদিচ্ছার প্রতিফলন বাস্তবায়িত হতে ঠিক কত সময় লাগবে? নিজ থেকে শুরু করে সিবিএসই সর্বস্তরের ছাত্রদের হারানো বিশ্বাস কি আবারও ফিরে আসবে, নাকি আগামী 20 জুলাই আমরা রাজধানীর রাজপথে এক নতুন সংঘাতের সাক্ষী হতে চলেছি? সেই উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।